বায়োলজি কোচিং সেন্টারের ইজি বায়োলজি ক্লাসে আবার তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা 11 ক্লাসের ফার্স্ট চ্যাপ্টার দ্য লিভিং ওয়ার্ল্ড সেই সম্পর্কে আমরা আলোচনা স্টার্ট করব। এইবার যেহেতু বইগুলো সম্পর্কে বলে দিয়েছিলাম, জানি না তোমরা বই কিনেছো কিনা, কিন্তু যদি বই নাও কেনা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও আমি সেইভাবেই তোমাদেরকে কিছু শর্ট কোশ্চেন দেওয়ার মাধ্যমে আমি এই ক্লাস স্টার্ট করব। কারণ যেহেতু প্রসিডিওর সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, প্রথম যে পরীক্ষাটা হবে ফার্স্ট সেমিস্টার, যেটা হবে 11 ক্লাসে, সেই ফার্স্ট সেমিস্টারে 35 নাম্বারের এমসিকিউ থাকবে। এই 35 নাম্বার এমসিকিউ কিভাবে থাকবে? একটা কোশ্চেন দেওয়া থাকবে, সেই কোশ্চেনের 4টে অ্যান্সার দেওয়া থাকবে, তার মধ্যে থেকে যেই অ্যান্সারটা তোমাদের সঠিক হবে সেই অ্যান্সারটাই তোমাদের গোল দিতে হবে। কোনো আলাদা পাতা তোমাকে দেওয়া হবে না। যে সিট দেওয়া হবে, ওএমআর সিট দেওয়া হবে, সেই ওএমআর সিটের মধ্যেই তোমাদের কি করতে হবে, তোমাদের খুব সুন্দর করে ওই জায়গায় যেটা আসল, সেটাকে গোল ডার্ক করে দাগ দিতে হবে। ক্লিয়ার? এইবার যেটা আমাদের বিষয় সেটা হলো গিয়ে এত কম সময়ের মধ্যে এমসিকিউ লেভেলের এত কোশ্চেন, সেটা পুরোটা করে, যেটা এখন সমস্যার একটা বিষয়, সেটা হলো গিয়ে প্রত্যেকটা অধ্যায়কে ভালো করে গুছিয়ে পড়ে তার মধ্যে থেকে কোন শর্ট কোশ্চেন গুলো বেশি ইম্পর্টেন্ট সেটাকে তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো আমরা প্রথম যে অধ্যায় দ্য লিভিং ওয়ার্ল্ড, হ্যাঁ, জীব জগতের, সেই অধ্যায়টা ফার্স্ট ইউনিট 1-এ দেখবে অনেকগুলো অধ্যায় আছে। তার মধ্যে আমরা স্টার্ট করবো বায়োডাইভার্সিটির পার্টটা। ঠিক আছে? সেই বায়োডাইভার্সিটির পার্টটা আমি লিখেওছি এখানে, যে বায়োডাইভার্সিটির যে কোশ্চেন গুলো আমাদের কাছে মনে হবে যে ইম্পর্টেন্ট কোশ্চেন, সেই কোশ্চেন গুলো তোমরা খাতায় দরকারে লিখে নাও। ঠিক আছে? আমি কোশ্চেন গুলো লিখে দিচ্ছি পরপর, তোমরা সেইভাবে কোশ্চেন গুলো লিখে নাও। এবং যেহেতু শর্ট কোশ্চেনের পেপার, সেই কারণে আমরা সেই শর্ট কোশ্চেন গুলোকেই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, এবং আমরা প্রত্যেকটা অধ্যায়ের শর্ট কোশ্চেন গুলো তোমার সামনে তুলে ধরবো, যাতে এই 35 নাম্বারে তোমাদের সহজে 35 নাম্বার উঠে আসে। ঠিক আছে? দেখো, ইউনিট 1 বায়োডাইভার্সিটি, SITY। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। বায়োডাইভার্সিটি। এবার প্রথম যে কোশ্চেনটা আমরা লিখবো সেটা হলো বায়োডাইভার্সিটি শব্দটির প্রবর্তন কে করেন? তাহলে বায়োডাইভার্সিটি শব্দটির প্রবর্তন করেন কে? একবারে অ্যান্সার লিখে দিতে পারো, বা তোমরা পরেও অ্যান্সার লিখতে পারো। আমরা অ্যান্সারটা লিখে ফেলি। ওয়াল্টার রোসেন, WALTER, ওয়াল্টার রোসেন, আরো এসিএন। এবার তোমাদের যে অপশন গুলো থাকবে তার মধ্যে এই 4টের মধ্যে একটা থাকবে। ঠিক আছে? সেই 4টের মধ্যে থেকে যে এইটা নিশ্চয়ই ABCD এর মধ্যে একটা থাকবে, তখন তোমাদের সেটা করতে হবে। ফার্স্ট 1 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেন আমরা লিখছি, ফাদার অফ বায়োডাইভার্সিটি ফাদার অফ বায়োডাইভার্সিটি কাকে বলছে? আমরা লিখছি বিজ্ঞানী E.O. উইলসন, WIL উইলসন। তাহলে আমরা দুটো কোশ্চেন দিলাম। প্রথম হলো বায়োডাইভার্সিটি শব্দটির প্রবর্তন কে করেন, পরেরটা হলো ফাদার অফ বায়োডাইভার্সিটি। ফাদার অফ বায়োডাইভার্সিটি দেখো আমি কি লিখেছি, বিজ্ঞানী উইলসন এটা করেছেন। ঠিক আছে? এর পরের কোশ্চেন, আমরা থার্ড কোশ্চেন লিখব, জীব বৈচিত্র্য কি? জীব বৈচিত্র্য কি? এবার তুমি বলবে যে এরকম ধরনের কোশ্চেন তো আমাদের আসে না,
কিন্তু আমরা যদি দেখি যা বলি যে জীব বৈচিত্র্য হলো কোনো একটা বাস্তুতন্ত্রে, বিভিন্ন বাস্তুতন্ত্রের জীব বৈচিত্র্য বিভিন্ন রকম হয়ে থাকে। কিরকম? যেমন ধরো মরুভূমি অঞ্চলে যে ধরনের ক্যাকটাস জাতীয় গাছ হয়, বা মরুভূমি অঞ্চলে উট ঠুট এরা রয়েছে, সেখানে যে ধরনের জিনিসগুলো হচ্ছে সেইটা কিন্তু আবার ধরো পাহাড়ি অঞ্চলে পাইনাস সাইকাস জাতীয় গাছ যে হচ্ছে সেখানে কিন্তু সেই ধরনের হয় না। ঠিক আছে, মানে ওইখানে তার মানে তুমি বুঝতেই পারছো যে বায়োডাইভার্সিটির পার্টটা কিরকম ধরনের বেশ করেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রাণী নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তার কনসেপ্ট ধরো দিয়ে দিল যে বিভিন্ন জায়গার বাস্তুতন্ত্রের যে পরিবর্তন বা বাস্তুতন্ত্রের পরিপ্রেক্ষিতে যে বিভিন্ন ধরনের প্রাণী উদ্ভিদ তাকে আমরা বলি, বলে দিল জীব বৈচিত্র্য। তো জীব বৈচিত্র্য এরকম আরো পরপর দিয়ে দিল জীব বৈচিত্র্য কাকে বলে। তোমরা আগে জীব বৈচিত্র্য তো ক্লাস 9-এও পড়েছো, তোমরা ক্লাস 9-এ পড়েছো, এবং সেই কারণে জীব বৈচিত্র্য সম্পর্কে তোমরা জানো। তোমরা যে বই কিনেছো সেইগুলোকে তোমরা এগুলো নোটেট করে নেবে, নাহলে কিন্তু সময় পাবে না। শর্ট কোশ্চেন এত হিউজ মনে হবে বইতে যে কোনটা ছেড়ে কোনটা পড়বো এটাই মনে হয়ে উঠবে একটা সময়। এরপরে 4 নাম্বার কোশ্চেন যেটা রয়েছে, 4 নাম্বার জীব বৈচিত্র্যের প্রকার। এই যে জীব বৈচিত্র্য যেটা লিখেছি তার প্রকার, সেটার আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি। জীব বৈচিত্র্যের প্রকার হলো জিনগত বৈচিত্র্য, জিনগত বৈচিত্র্য, সেকেন্ড প্রজাতিগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, আর 3 নাম্বার হলো গিয়ে তাহলে জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, আরেকটা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য আমি এখানে লিখছি সুবিধার জন্য। 3 নাম্বার হলো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এইবার এই যে কনসেপ্টটা যেটা দিলাম এখান থেকে বেস করেও ধরো এর মধ্যে কিছু কুচকাচ কোশ্চেন রয়েছে যেগুলো আমাদের প্রশ্ন শর্ট প্রশ্ন হিসাবে আসে। এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের যে ক্লাসিফিকেশন যে রয়েছে সেটার থেকে কিছু কোশ্চেন আসে। তো আমি এটা মুছে নি, দাঁড়াও। এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যকে ভাগ করা হয়েছে কিভাবে দেখো, আমি অন্য কালার দিয়ে বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। 1 নাম্বার বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যকে ভাগ করেছে, একটা হলো আলফা বৈচিত্র্য, 2 নাম্বার বিটা বৈচিত্র্য, আর 3 নাম্বার কি মানে সি কি রয়েছে আরেকটা হলো গামা বৈচিত্র্য। এবার পরীক্ষায় কি ধরনের আসে, কোন বৈচিত্র্য সবচেয়ে ক্ষুদ্র হয়ে থাকছে। আলফা বৈচিত্র্য সবচেয়ে ক্ষুদ্র বৈচিত্র্য। বিটা বৈচিত্র্য যেটা আছে, বিটা বৈচিত্র্য হলো গিয়ে এটা কিরকম হয়, আলফা আর গামা বৈচিত্র্যের মধ্যে। আর বৃহৎ বৈচিত্র্য আর আলফা ও গামা বৈচিত্র্য। তাহলে সবচেয়ে ক্ষুদ্র বৈচিত্র্য কি, সবচেয়ে ক্ষুদ্র বৈচিত্র্য হলো আলফা বৈচিত্র্য, সবচেয়ে বৃহৎ বৈচিত্র্য হলো গামা বৈচিত্র্য, আর তার মধ্যবর্তী যে বৈচিত্র্য রয়েছে সেটাকে আমরা বিটা বৈচিত্র্য বলি। এটা কিন্তু পরীক্ষায় আসে মার্ক করে রাখবে, এই জিনিসগুলোকে মার্ক করে রাখবে, কাজে আসবে। আমার ক্লাস করতে করতে তোমরা বুঝতে পারবে যে তোমরা 9-10 যে বেসে পড়েছো 11 ক্লাস কিন্তু সেই ধরনের নয়, অনেক নতুনত্ব জিনিস আসবে, কিন্তু যেহেতু প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে সেই কারণে আমরা এখন থেকে আমাদের শুরু করে দিতে হবে। ঠিক আছে, এবার দেখো আমি জিনিসটা মুছে দিচ্ছি। সেক্ষেত্রে এরপর আমাদের জীব বৈচিত্র্যকে
আবার দুটি ভাগে ভাগ করা হয়। জীববৈচিত্র্যকে আমরা দুটো আরো ভাগে ভাগ করছি। কি কি বৈচিত্র্য, যেটা ক্লাস 10-এ কিন্তু তোমরা পড়েছো, ঠিক আছে? একটা হলো ইনসিটু, ইনসিটু, আরেকটা এক্সিটু। ইনসিটু আর এক্সিটু কনসেপ্ট কিভাবে বেস করে আসে? এই ইনসিটু এক্সিটু বেসটা যেভাবে আসে, প্রাকৃতিক প্রাকৃতিক বাসস্থানে, আমরা তাহলে এখানেই কনসেপ্টটা বলে দিই। ইনসিটুর কনসেপ্ট কি আছে আর এক্সিটুর কনসেপ্ট কি আছে। ইনসিটুর কনসেপ্ট রয়েছে হলো গিয়ে তোমার প্রাকৃতিক বাসস্থানে, এটা তোমরা পড়েছো ক্লাস 10-এ। প্রাকৃতিক বাসস্থানে, প্রাকৃতিক বাসস্থানে কোন উদ্ভিদ অথবা প্রাণী মানে তার নিজস্ব পরিবেশে থাকাকে, যেমন জঙ্গল হতে পারে, বন হতে পারে, অথবা জাতি, আমরা কি কি পড়েছি? জাতীয় উদ্যান পড়েছি, আর কি পড়েছি? অভয়ারণ্য পড়েছি, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, আর পড়েছি হলো সামাজিক সংরক্ষিত বন, হ্যাঁ সংরক্ষিত বন, আর আরেকটা হলো বায়োস্ফিয়ার রিজার্ভ। তো আমরা এক্ষেত্রে চারটে পয়েন্ট কিন্তু আমরা ক্লাস 10-এর বইটা কেউ দিয়ে দিও না, কারণ প্রয়োজন হয় এই ক্ষেত্রে। তাহলে আমরা চারটে লিখে ফেলি। একটা হলো জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান। 2 নাম্বার জাতীয় উদ্যান রয়েছে সংরক্ষিত বন, সংরক্ষিত বন, উদাহরণগুলো পড়তে হবে। সংরক্ষিত বন। তারপরে 3 নাম্বার রয়েছে হলো তোমার, 3 নাম্বার রয়েছে হলো অভয়ারণ্য আর বায়োস্ফিয়ার রিজার্ভ। অভয়ারণ্য, অভয়ারণ্য, আর 4 নাম্বার হলো বায়োস্ফিয়ার রিজার্ভ, বায়োস্ফিয়ার রিজার্ভ। তো এই বেসে কিন্তু চারটে ভাগে এটা ভাগ করেছে। এদের উদাহরণ করতে হবে, আমাদের পরীক্ষায় উদাহরণ বেসিসে বলে দিল যে কোন একটা জায়গা, যেমন সুন্দরবন, সুন্দরবনে আমাদের অভয়ারণ্য সুন্দরবনের বেসিসে বলেছে। এরকম ভাবে তোমরা আগের বছর অনেক উদাহরণ করেছো। আমি একটা বেসিক কনসেপ্ট যেহেতু দিচ্ছি, সেই কারণে আমি আর বেশি উল্লেখ করছি না। এরপরে যেটা রয়েছে এক্সিটু, এক্সিটু হলো প্রাকৃতিক বাসস্থানের বাইরে। তাহলে প্রাকৃতিক বাসস্থানের বাইরে, বাসস্থানের স্থানের বাইরে প্রাণী অথবা উদ্ভিদকে কি করছে? সংরক্ষণ করছে, সংরক্ষণ। আমরা উদাহরণ দিতেই পারি চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন। আরেকটা কি হতে পারে? আরেকটা ক্রায় সংরক্ষণ, হ্যাঁ মনে আছে ক্রায় সংরক্ষণটা, ক্রায় সংরক্ষণ। এবার আমরা একটু ক্রায় সংরক্ষণের সম্পর্কে বলি। ক্রায় সংরক্ষণ বলা হয় তরল নাইট্রোজেন কতটা টেম্পারেচারে -196°C তাপমাত্রায় কাকে কাকে সংরক্ষিত হবে? বীজ, ওভাম, স্পার্ম, তারপর ধরো ছোট ছোট বীজ ছাড়াও কোনো কেলাস জাতীয় উপাদান, গাছের কোনো পাট, ঠিক আছে, এই ধরনের জিনিসগুলোকে সংরক্ষিত করে রাখা হচ্ছে এবং সেটা সুরক্ষিত ভাবে থাকছে, তাকেই আমরা কিন্তু ক্রায় সংরক্ষণ বলছি। আমরা ক্লাস 10-এ পড়েছি। ফলে এই জায়গাগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমরা জীববৈচিত্র্যের ক্ষেত্রে যা যা আমরা পড়েছি নোট করে রাখবে, এবং শর্ট কোশ্চেন আমরা আস্তে আস্তে যত সময় যাবে তত আমরা আস্তে আস্তে অধ্যায়গুলোর পার্টগুলোকে পড়বো, এবং সেখান থেকে যত এমসিকিউ লেভেলের কোশ্চেন আছে আমি সেগুলো তোমাদের কাছে আমি দিয়ে দেব। যদি আমার পড়াশোনা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং একটা লাইক বাটনে প্রেস করে রাখবে। ঠিক আছে, আজকের জন্য তোমাদের জন্য অসংখ্য ভালোবাসা রইল এবং টাটা।